টাকা ফেরত না দিয়েও দীর্ঘ সময় ধরে ঋণ নিয়মিত দেখানোর সুযোগ পেয়ে আসছেন শীর্ষ খিলাপিরা। বিশেষ সুবিধা পাওয়া ব্যবসায়ীরাই ঘুরে ফিরে পুনঃতফসিলের জন্য হাজির হচ্ছেন। একের পর এক সুবিধা নেওয়ার কিছুদিন পর তারা আবার খেলাপি হচ্ছেন। প্রকৃত আদায় ছাড়া ঋণের উল্লেখযোগ্য অংশ নিয়মিত দেখিয়ে আসা ব্যাংক খাত এভাবেই পুনঃতফসিলের ফাঁদে পড়ছেন। এতে খেলাপি ঋণ না কমে উল্টো বাড়ছে। ফলে বাংলাদেশ এখন খেলাপি ঋণের হারে বিশ্বের শীর্ষ স্থান পেয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। ওবায়দুল্লাহ রনি, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ঋণ পুনঃতফসিল আসলে কি? ঋণ পুনঃতফসিল হলো, ধরুন কোনো একজন গ্রাহক সে নির্দিষ্ট একটা মেয়াদের ঋণটা নেয়। এখন উনি হয়তো 5 বছর মেয়াদি নিয়েছেন, কিংবা হয়তো চলতি মূলধন যেটা বলে আর কি, বিভিন্ন ওয়ার্কিং ক্যাপিটাল যেটা, এটা নিয়েছেন। এখন উনি দেখা যাচ্ছেন যে ওটা পরিশোধ করতে পারতেছে না। তো এই যে তার যে পরিশোধ সূচি আছেন, ওটাই একটা পরিবর্তন করা। হয়তো তাকে প্রত্যেক কিস্তি দিতে হচ্ছিল আগে 10,000 টাকা, ওটা মানে পুনঃতফসিল করে ধরেন 5,000 টাকা করলো, মানে ঋণের মেয়াদটা বাড়িয়ে দিল। এটাই মেনলি পুনঃতফসিল। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তো এতে করে এটা মেনলি খেলাপি হওয়ার ঠেকাতে এটা করা হয়ে থাকে। মানে একজন আসলে দেখা যাচ্ছে যে উনি খেলাপি, এই কাগজে কলমে ওনাকে খেলাপি দেখানো যায় না পুনঃতফসিল করলে। এটাই মূল বিষয় আর কি। আচ্ছা, এই যে সুবিধাটা নিচ্ছেন, ঘুরে ফিরে দেখা যাচ্ছে কয়েকটি প্রতিষ্ঠানই ঘুরে ফিরে আসতেছে, এই প্রতিষ্ঠানগুলো কারা? হ্যাঁ, আপনি নিশ্চয়ই আজকের আমাদের রিপোর্টে এই বিষয়টা পুরো বিস্তারিত আসছে আর কি। তো আমরা যদি বলে থাকি যে দেখা যাচ্ছে এখন অর্থ পাচারকারী হিসাবে শীর্ষ যেসব চিহ্নিত ব্যক্তি, বেশিরভাগ ক্ষেত্রে এরাই বেশিরভাগ সুবিধা নিয়েছে এতদিন। ইভেন এখনও তারাই সুবিধা পাচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং ইস্যু বলতে হয়, সেটা হলো যে কেন তারা কেন পাচ্ছে। মানে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে তো তারাই পাওয়ার কথা না, ঠিক না? পাচ্ছে, দেখা যাচ্ছে যে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের এখানে কর্মসংস্থান আছে, তাদের কিছু কলকারখানা আছে, এই জন্য তাদেরকে মানে এক ধরনের বাঁচিয়ে রাখা আর কি, জোর করে। হ্যাঁ, এরকম। তো এতে করে যেটা হচ্ছে যে ধরেন তাদের ঋণের পরিমাণ বাড়তে 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 দেখা যাচ্ছে, যদি বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে গ্রুপ এসালম, তার লোন এখন 2,25,000 কোটি টাকা, নামে বেনামে মিলায় সেন্ট্রাল ব্যাংকের একটা প্রতিবেদনে দেখা গেছে নামে বেনামে তার 2,25,000 কোটি টাকার ঋণ। আমাদের টোটাল ঋণ যেখানে 18 লাখ কোটি টাকা, এর মধ্যে 2,25,000 কোটি টাকা একজন নিয়ে গেছে। ধরুন সাবেক প্রধানমন্ত্রীর যে বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, উনার ঋণ হলো 54,000 কোটি টাকা প্লাস, ওনাদের যে বেক্সিমকো গ্রুপ। তো এরকম দেখা যাচ্ছে যে মানে কি, এটা কিন্তু একটা সময় এত ঋণ যে এটা এতদিন প্রকাশিত ছিল না। গভর্নমেন্ট চেঞ্জের পরে দেখা যাচ্ছে মানে বেনামি ঋণ তারা বেশি নিয়ে এখন এইভাবে তাদের ঋণ বাড়তে 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 এই পর্যায়ে চলে গেছে। এখন পুনঃতফসিল ঘুরে ফিরে আসলে এরাই বেশিরভাগ ক্ষেত্রে, মানে পলিসিগুলো মেনলি এরকম কয়েকটা গ্রুপকে টার্গেট করেই করা হয়ে থাকে। যদি আপনি নিশ্চয় আমাদের রিপোর্টে যেটি এসছে যে 2015 সালে, হ্যাঁ, রিস্ট্রাকচার একটা পলিসি করেছিল সেন্ট্রাল ব্যাংক, যে ব্যাংকিং সেক্টরে 500 কোটি টাকা বা তার বেশি ঋণ রয়েছে যেসব গ্রুপে, তাদের সুদ হার কমানো হবে, ঋণের মেয়াদ 12 বছর পর্যন্ত দেওয়া হবে, এরকম নানান সুবিধা দিয়ে 1 বছরের গ্রেস পিরিয়ড দেওয়া হবে, দিয়ে 11টি গ্রুপের হলো 15,218 কোটি টাকার ঋণ পুনর্গঠন হয়েছিল। তো ওই পুনর্গঠনের একটা অন্যতম শর্ত ছিল যে এই সুবিধা যে নিবে সে পরবর্তীতে আর পুনঃতফসিল বা অন্য কোনো সুবিধা নিতে পারবে না। ইন্টারেস্টিংলি দেখা গেছে এই 11টা গ্রুপের মধ্যে যখনই তার গ্রেস পিরিয়ডটা শেষ হয়েছে, 1 বছরের গ্রেস পিরিয়ড শেষ হয়েছে, তখনই আবার আবেদন করছে নতুন করে আবার সুবিধা দেওয়ার জন্য। আলটিমেট তারা সবাই খেলাপি। আচ্ছা, তো এটা মানে এই পুনঃতফসিল আসলে কেন করছে?
দেখা যাচ্ছে যে সে ধরুন 10,000 কোটি টাকার লোন তার, তো সে তো কোথাও না কোথাও এটা ইনভেস্ট করে রাখছে। এখন ধরেন ও হয়তো 8-9% ইন্টারেস্টে ও লোনটা নিয়েছে। এখন ও যদি এখন কথার কথা কোনো এক জায়গায় ইনভেস্টমেন্ট করে, তাহলে তার একটা রিটার্ন তো আছে। ধরেন কোনো একটা জমি কিনে রাখলো, কোনো কিছু দরকার নেই, এই জমির দাম তো বাড়তেছে। দেশের বাইরে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে দেশের বাইরে অ্যাসেট করেছে, তো ওই অ্যাসেটের দাম তো বাড়ছে। এখন ধরেন কিন্তু ও আলটিমেট কিন্তু কখনো সুদ ওইভাবে দেয় না, খুব সামান্য। মানে আপনি যদি ডিপোজিট রাখেন তাও তো 6 বছরের দ্বিগুণ হয়। ব্যাংকে যদি ডিপোজিট রাখেন এখন তো 5 বছর 8 মাসেও অনেক জায়গায় দ্বিগুণ হয়। তো ধরুন ও এইভাবে কিছুদিন পরে পরে নানান অসুবিধা দেখায় দেখায় এইভাবে রিস্ট্রাকচার রিশিডিউল এভাবে করে করে পার পেয়ে যাচ্ছে। এতে করে আলটিমেট তার কিন্তু কোনো টাকা ওইভাবে দেওয়া লাগতেছে না। হয়তো 1% 2% ডাউন পেমেন্ট দেয়, প্রতিবার গিয়ে গিয়ে সুদ মকুব করায় নেয়। আর আরেকটা জিনিস জেনে থাকবেন যে কোনো ঋণ যদি খেলাপি হয়ে যায় তাহলে কিন্তু ওটার ওই অ্যাকাউন্টে নতুন করে ইন্টারেস্ট আরোপ হয় না। ওটা ইন্টারেস্ট আরোপ হয়, সেটা আলাদা করে রাখা হয়। হ্যাঁ, তার মানে ধরেন ওই অনারোপিত বলে যেটা, অনারোপিত সুদ সাধারণত কখনো এদের কাছ থেকে আদায় করা যায় না। তো আরোপিতটাই আর আদায় করা যায় না, সেখানে আবার অনারোপিত। তো এভাবে দেখা যাচ্ছে এরকম প্রভাবশালী হিসাবে যারা পরিচিত তারা কর্মসংস্থানের কথা বলে, তারা এই দেশের সমস্যার কথা বলে, তারা বাইরের বৈশ্বিক পরিস্থিতির কথা বলে এভাবে কিছু গ্রুপ সুবিধা নিচ্ছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ধরুন এখানে একটা কথা বলা জরুরি, যেমন বাংলাদেশের অন্যতম একটা সেরা গ্রুপ হলো আমাদের স্কয়ার গ্রুপ, ঠিক না? এরাও যে মার্কেটে যে সুযোগ সুবিধা নিয়ে বিজনেস করছে, ধরেন এসালমও কিন্তু সেই মার্কেটে সেই সুযোগ সুবিধা নিয়ে বিজনেস করে আসছে। তাহলে দেখেন স্কয়ার কিন্তু কখনো কোনো সুযোগ সুবিধা, কখনো বেনামি ঋণ, কখনো অর্থ পাচারের কথা আমরা শুনি নাই। তার মানে তাদের অ্যাসেট আছে, তারা বিজনেস করছে, তারা যথাযথভাবে কাজে লাগাইছে বলেই তারা কিন্তু এইসব সুবিধার জন্য আসে নাই। একইভাবে এরকম ধরুন প্রাণ, আরএফএল, এরকম অনেকগুলা গ্রুপ আছে, ইভেন আকিজ গ্রুপ, এদেরকে আমরা কিন্তু কখনো এই টাইপের কোনো সুযোগ সুবিধার জন্য আসতে দেখি না, আবার কখনো এরা যে ঋণ খেলাপি হয়েছে এটাও শুনি না। আরেকটু বিষয় একটু জানতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশ, আপনার যে প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে সমকালে, সেখানে একটি লাইন আছে যে বাংলাদেশ এখন শীর্ষে আছে ঋণ খেলাপিদের নিয়ে। আসলে এটা কিভাবে হলো? হারটা কতটুকু এখন বাংলাদেশের? আচ্ছা, বাংলাদেশের লাস্ট মার্চের যে ফিগার, সে অনুযায়ী বাংলাদেশের খেলাপি ঋণ হলো 32.26%, মানে টোটাল ঋণের 1/3%ই হলো খেলাপি হয়ে গেছে। এইটা কিন্তু আরও বেশি উঠেছিল, এটা লাস্ট গত সেপ্টেম্বরে হায়েস্ট চলে গেছিল 36%, 35.73%। তো ধরেন আমরা ওই পরিসংখ্যানটা দিয়েছি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট আছে, এটা হলো 2023 সাল ভিত্তিক সারা ওয়ার্ল্ডের। তো ওই সময় 23 সাল শেষে বাংলাদেশের খেলাপি ঋণে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল 14তম। এটা আসলে একটা ম্যানিপুলেটেড ডাটা ছিল, যে কারণে মানে খেলাপি ঋণ তো এই সমস্যা তো আমাদের অনেক আগ থেকে। তো এই যে পুনঃতফসিল করছে, পুনর্গঠন করছে, এরকম নানান সুযোগ সুবিধা দিয়ে কখনো না দেখিয়ে এইভাবে আমাদের আসল চিত্রটা আড়ালে রাখা হয়েছিল। তো সেটা আওয়ামী লীগ সরকারের পতন হয় 2024 সালের 5 আগস্ট, এর পরে মূলত যিনি গভর্নর হিসেবে এসেছিলেন আহসান মনসুর সাহেব, উনি ওনার ইনিশিয়েটিভ বা ওই সরকারের ইনিশিয়েটিভ ছিল যে ব্যাংকিং সেক্টরের প্রকৃত চিত্রটা সামনে আনা হবে, যে কারণে 36%-এ খেলাপি ঋণ উঠে গেছে। এখন ডিসেম্বরে একটু কমেছিল, মার্চে আবার সামান্য বেড়ে 32.26 হয়েছে। তো আমরা
ওই সময়ে ওয়ার্ল্ড ব্যাংক যে রিপোর্টটা প্রকাশ করেছে 2023 সাল ভিত্তিক, ওইখানে যারা শীর্ষে ছিল এরকম 3-4টা দেশের ইনফরমেশন আমরা আবার আলাদাভাবে বের করেছি। ওই দেশগুলার বা ওই অঞ্চলে ধরেন বাংলাদেশ যেরকম প্রতি ত্রৈমাসিকে একবার করে খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে, ওরাও তো প্রতি বছর বা প্রতি 6 মাস বা প্রতি ত্রৈমাসিকে করে। তো সেই তথ্য বের করে দেখা গেছে যে আগে ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন তার প্রায় 38% চলে গেছিল, এটা 2023 সালে। সেটা কমিয়ে ওরা 27% নামিয়ে এনেছে। তার মানে বাংলাদেশের পরে ওদের অবস্থা। এরপরে চাঁদ, এদের 31.51%, আর গিনি এরও ওরকম 32 মতো ছিল, ওটা কমে 30% নেমেছে। তার মানে আমাদের আলটিমেট আমরা সেখান থেকে আমরা বলছি যে আমরা এখন শীর্ষে, বাংলাদেশের সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেশি। ব্যাংক খাতগুলোতে এই যে ঋণ পুনঃতফসিলের যে ফাঁদ পড়ে আছে এখন পর্যন্ত, এই ফাঁদ থেকে বেরোতে কি করণীয় আছে, বিশেষজ্ঞরা কি বলছেন? আচ্ছা, আমাদের আজকের রিপোর্টে দেখবেন যে একজন বিশিষ্ট ব্যাংকার আরফান আলী, উনি একটা কমেন্টস করেছেন যে ঋণ পুনঃতফসিল একটা ব্যবসায় পরিণত হয়েছে, মানে এই পুনঃতফসিলও একটা ব্যবসা, একটা বিজনেস হয়ে গেছে। তো কেন, উনি যুক্তি হিসাবে দেখে বলছেন যে আমি যে কথাটা একটু আগে বলছিলাম, ধরুন কেউ একটা জমি কিনলেও তো তার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে, তো এইভাবে প্রচুর ধরুন অ্যাসেট করে ফেলতেছে, করে পরবর্তীতে সে টাকা না দিয়ে সে এইভাবে পার পেয়ে যাচ্ছে, তার ঋণ নিয়মিত দেখাচ্ছে। তাকে ধরেন সামাজিকভাবে আমরা বয়কট করার কোনো সিস্টেম বাংলাদেশে নাই, বরং ঋণ খেলাপিরাই যে যত টাকার ঋণ বাংলাদেশে আমরা ইতিপূর্বে দেখেছি তার তত বেশি প্রভাব বাংলাদেশে। সে যে, তার মানে কি, যে যত বড় খেলাপি তার তত প্রভাব, কিন্তু বিশ্বের অন্য কোথাও এরকম আছে এটা অন্তত আমার জানা নাই। এটা কেন হয়েছে, যে যার হাতে যত বেশি টাকা আছে সে তত মানুষে ম্যানেজ করে চলে, সে তত মানুষে ধরেন সুযোগ সুবিধা দেয়, এখন তার গুণগান গাওয়ার জন্য একটা গ্রুপ অফ পিপুল আছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সেন্ট্রাল ব্যাংক বলেন, তারপরে ব্যাংকগুলা বলেন, তারপরে কমার্শিয়াল আদার্স প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় তার গুণগান গাওয়ার কিছু লোকজন আছে। এরা অন কাইন্ড অফ বেনিফিশিয়ারি, নানানভাবে এরা বেনিফিশিয়ারি। এখন এদেরকে আসলে সামাজিকভাবে বয়কট করতে হবে, এদের বিরুদ্ধে কঠোর হইতে হবে, এবং এদের সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। এটা কেমন, যে ধরেন তাকে কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করা যাবে না তার নামে, সে কোনো ধরনের কোনো ইয়ারে চড়তে পারবে না, ক্লাস 1 কোনো কিছুতে সে চড়তে পারবে না। এরকম যদি করা হয়, ধরেন তার পাসপোর্ট সিজ করা থাকবে, মানে সে দেশে থাকলেও অ্যারেস্ট না হইলেও তার পাসপোর্ট সিজ করা থাকবে, এরকম কিছু সিস্টেম ডেভেলপ করা ছাড়া আর কোনো ওয়ে আসলে আছে। এটা আমি দীর্ঘদিন ব্যাংকিং সেক্টর কাভার করে যতদিন আমি কথা বলেছি খেলাপি ঋণ সংকট নিয়ে, এটা কিন্তু আমাদের দেশের বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এই পরামর্শগুলো দিয়ে আসছেন যে আপনার খেলাপি ঋণ সমস্যার সংকট মোকাবেলা করতে হলে ধরেন রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। আমাদের সর্বশেষ যে সংসদ, এই সংসদটা কিন্তু অনেক ভালো একটা ইলেকশনের মাধ্যমে দীর্ঘদিন পরে গঠিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখেন এই সংসদের 2 জন এমপি, তারা কিন্তু এমপি ইলেক্টেড হয়েও দীর্ঘদিন শপথ নিতে পারেন নাই, যার মধ্যে একজনের বাতিল হয়ে গেছে আর একজন নতুন করে আদালতের রায় নিয়ে আসছে চট্টগ্রাম। তো দেখেন, যেটা আইন পরিষ্কার আইন আছে, তারপরেও এই খেলাপিরা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ইভেন আমাদের কিন্তু শুধু এই 2 জন না, আমাদের এই সংসদে 11, মানে একেবারে বাংলাদেশ ব্যাংকের যে ডেটাবেস সেখানকার 11 জন ঋণ খেলাপি এই সংসদে আছেন। তো এই সব মানে পলিটিক্যাল ডিসিশন নিতে হবে যে এদেরকে বয়কট করতে হবে, না হলে আসলে এই সমস্যার কখনো সমাধান হবে আমার মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।